আধার ৩৩। গল্পের নাম পূর্ব সংকেত। দুয়ারের কাছে আনমনা হয়ে বসেছিলাম। প্রদোষ গড়াতেই আকাশ কালো মেঘে ঢেকে গেল। উত্তর দিক থেকে আসা শীতের হিমেল হাওয়ায় আমার ঘরের জানালা কপাটগুলো ক্যাচক্যাচ করে শব্দ করে নড়ছে। তড়িঘড়ি করে বসা থেকে উঠে বাহিরে শুকাতে দেওয়া কাপড়গুলো ঘরে নিয়ে আসার জন্য উঠানে পা বাড়িয়েছি। ঠিক তখনই কুচকুচে কালো রঙের একটি বিড়াল আমার সামনে দিয়ে দৌড়ে চলে গেল। দৈবাতে এই ঘটনায় আমি খুব ভয় পেয়ে যাই। এদিকে আমার খোপা করা চুলগুলো বাতাসের দাপটে খুলে গেল। গ্রীষ্মকালে এমন ঝড়ো বাতাস কখনোই দেখিনি। প্রকৃতির মাঝে মাঝে তার রূপ দেখিয়ে মনুষ্য জাতিকে চমকে দেয়। চুল খোলার সাথে সাথে আমার বিশাল ও বিপুল কেশগুচ্ছ নেমে এলো আমার কোমরের নিচে। আমি তৎক্ষণাৎ সেই চুল বাঁধতে ব্যস্ত হয়ে পড়লাম। জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গিয়েছিল, কিন্তু শেষ বেলায় আর পুরোপুরি শুকাতে পারেনি। অগত্যা কাপড়গুলো ঘরের ভেতরে একটা দড়িতে হালকা মেলে রেখে সদর দরজা বন্ধ করতে যাব, তখন আবার দেখতে পেলাম সেই কালো রঙের ভয়ঙ্কর বিড়ালটি অদূরেই দাঁড়িয়ে রয়েছে। তার চোখের মনি একদম কাঁচা হলুদের মতো রং। বিড়ালটি আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে দেখে আমার অনেক ভয় হলো। পশু পাখিরা সাধারণত ঝড় বৃষ্টির পূর্বাভাস পায়, তখন তারা ছোটাছুটি করতে থাকে, কিন্তু বিড়ালটা যেমন অদ্ভুত, ঠিক এর চেয়েও বেশি অদ্ভুত তার স্বভাব। এক মুহূর্তের জন্য বিড়ালটি আমার দিক থেকে চোখ সরালো না। তার চাহনি এমনই ভয়ঙ্কর ছিল যে মুহূর্তের মধ্যে আমার হৃদস্পন্দনের গতিবেগ অনেক বেড়ে গেল। দরজা লাগিয়ে বিছানায় একটু হেলানা দিয়ে বসে পড়লাম। শরীরটা ক্লান্ত লাগছে। ঘড়ির দিকে চোখ যেতেই মনের ভয়টা আরও সুচালো হলো। মাগরিবের আজান দেওয়ার সময় প্রায় হয়ে এসেছে। আমাকে অজু করার জন্য ঘরের বাইরে চাপকলের কাছে যেতে হবে, কারণ ঘরের ভেতরে থাকা টিউব কলটা আজ সকাল থেকে নষ্ট হয়ে গেছে। ওটাকে সারাই করার জন্য লোক ডাকতে বলেছিলাম আমার শাশুড়ি আম্মাকে। তিনি বলেছেন, আজ তো আমাকে একটু বাইরে বেরোতে হবে, ফিরবো কখন তা ঠিক নেই। তুমি বরং আজকের দিনটা কোনোভাবে কাটিয়ে নাও, কাল ওটা ঠিক করে দেব। বেলা 10টার পর থেকে বাড়িতে কেউ নেই। জানালার একটা পার্ট দিয়ে দেখতে পেলাম বাইরের অন্ধকারও বেশ গাঢ় হয়েছে। মনের ভয়টা কিছুক্ষণের মধ্যেই সরে গেল যখন আমার শাশুড়ি আম্মার কণ্ঠেও আমার কানে পৌঁছালো। আমি বিছানায় বসা থেকে উঠে গিয়ে দরজা খোলার পর দেখি কেউ নেই। আতঙ্কে আমার গলা শুকিয়ে কাঠ। আবার দেখতে পেলাম সেই বিড়ালটিকে এখনো আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। এখন বিড়ালটার দুটো চোখই জ্বলজ্বল করছে। গায়ের রং অন্ধকারের সাথে মিশে গিয়েছে। অদ্ভুত ব্যাপার হলো, বিড়ালটা যে জায়গায় বসে আমার দিকে তাকিয়ে আছে তার ঠিক পেছনেই জারুল গাছটায় লাল কাপড় দিয়ে বাঁধা একটা পুঁটলি। বিষয়টা আগে কখনো খেয়াল করিনি। আমি প্রচণ্ড ভয় পেয়ে দরজা বন্ধ করে পুনরায় বিছানায় গিয়ে বসি। আমার শরীর থরথর করে কাঁপছে। শাশুড়ি আম্মা না এসে থাকলে কে তাহলে আমার নাম ধরে ডাকলো? সাথে সাথে আমি আমার শাশুড়ি আম্মাকে কল দেই। ভাগ্য ভালো, তিনি তখনই আমার ফোন রিসিভ করেন। তাকে বিষয়টা বললে তিনি আমাকে বললেন, শোনো, তুমি ঘর থেকে এক পাও বাহির করবে না। সে যেই ডাকুক, ঘরের সমস্ত দরজা জানালা লাগিয়ে রাখো। আমি না আসা পর্যন্ত। আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। এই বলেই তিনি ফোন কেটে দিলেন। তার কথা মতো আমি দরজা জানালা ভালো মতো লাগিয়ে আমার শাশুড়ি আম্মার ফেরার অপেক্ষা করতে লাগলাম। তিনি আজ সকালে গিয়েছেন মূলত তার দুঃসম্পর্কের বোনের বাড়িতে তার ছেলের মৃত্যুতে। ছেলেটা নাকি একদম যুবক বয়সে মারা গিয়েছে।
মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র 23 বছর। সকালের দিকে ছেলেটার মৃত্যু নিয়ে অনেকে বলাবলি করছিল। রহস্যময়ভাবে সে ছেলের মৃত্যু হয়েছে। সম্পূর্ণ বিষয়টা বোঝার আগেই আমার স্বামী চলে এলেন। তিনি আর্মিতে চাকরি করেন, বাড়িতে আসেন খুব কম। তাই তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে আমি ব্যস্ত হয়ে পড়ি। দুপুরের দিকেই তিনি আবার চলে যান। আমার স্বামীর নাম শুভম। আজকে কেন জানি ওকে খুব আপসেট দেখাচ্ছিল। কারণ জিজ্ঞাসা করলে কিছু বলেনি। যাওয়ার আগে শুধু বলেছিল সাবধানে থাকার জন্য। এটা নতুন কিছু না, ইদানিং এই কথা সবসময়ই শুনি। 3 মাসের অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সবাই সাবধানে থাকার জন্য বলে আমাকে। আমার শাশুড়ি আম্মা আমার নিজের মায়ের মতো। তিনি আমাকে নিজের মেয়ে আরফিনের মতোই দেখেন। আরফিন এখন কলেজ হোস্টেলে থেকে বিএ অনার্স ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাই বাড়িতে আর কেউ নেই। চিন্তার মাঝে দরজায় আবার কড়া নাড়ার শব্দ। এখন শাশুড়ি আম্মা এসেছেন বলে মনে হচ্ছে। তাই দরজা খুলতেই শাশুড়ি আম্মাকে দেখে মনের ভয়টা অনেকটা কাটলো, কিন্তু কিছু প্রশ্ন মনে থেকেই গেল। তিনি দ্রুত ঘরে ঢুকে বললেন, গোসল করে নাও, আমি পানি গরম করে দিচ্ছি। আমি বললাম, মা এখন সন্ধ্যাবেলায় গোসল করতে হবে? তিনি বললেন হ্যাঁ। তিনি হ্যাঁ বলেই পানি আনতে কলপাড়ে গেলেন। তারপর তিনি পানি এনে রান্নাঘরে ঢুকলেন। আমার শাশুড়ি আমার অনেক সাহস, নয়তো আমাকে নিষেধ করে নিজেই কিনা কলের পাড়ে একা একা গেলেন। এদিকে আমি মনে মনে ভাবছি, এই কার্তিকের রাতে গোসল করতে হবে, কি ঝামেলা। কিন্তু পরক্ষণে মনে পড়ল গোসলটা করে নিলেই ভালো। এমনিতেও আজ মনটা বিশেষ ভালো নেই। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার মন। সেটা খারাপ হলে শরীরও খারাপ হয়ে যায়। তাই গোসল করাটা যুক্তিযুক্ত মনে হলো। টানা 15 মিনিট ধরে গোসল করার পর আমার শাশুড়ি আম্মাও গোসল করলেন, কারণ তিনি মৃত মানুষের বাড়ি থেকে এসেছেন। গ্রামের মানুষ মৃত বাড়িতে গেলে কিংবা তাদের আশেপাশে থাকলে গোসল করে, তারপর নিজের সব কাজ করেন। গোসল না করে একটা দানা পানিও মুখে নেন না। কাজেই তিনি গোসল না করে কিছুই করবেন না। শোনো বৌমা। জি বলুন মা। তুমি কি খুব বেশি ভয় পেয়েছ? তাহলে সরিষা গরম করে এনে দেই। এই বলে তিনি আমার উত্তর না শুনে উঠে রান্নাঘরে চলে গেলেন। আমি তার সাথে সাথেই গেলাম, কারণ আমার মনে তখনও ভয় ছিল। এভাবে কালো বিড়াল দেখা সাধারণ কিছু না, তার উপর আবার বিড়ালটার অদ্ভুত আচরণ আমার মনের ভয়টাকে সরতে দিচ্ছে না। ভর সন্ধ্যার সময় কি ভয়ঙ্কর ঘটনাটা না ঘটল, চোখে বারবার সেই ঘটনা ভেসে উঠছে। টাস, একটা স্টিলের বাসন পড়ার শব্দে কানে তালা ধরে গেল। খাট থেকে উঠে দেখি রান্নাঘরে আজকে তৈরি করা খাসির মাংসের পাতিলের ওপরে দেওয়া ঢাকনাটা মেঝেতে পড়ে আছে, অথচ ঘরের সব দরজা জানালা বন্ধ, বাতাস পর্যন্ত ঢোকার রাস্তা নেই। তাকিয়ে দেখি মাংস যেভাবে রাখা ঠিক সেভাবেই আছে, কোনো জিনিস এদিক সেদিক নেই। এমন সময় শাশুড়ি আম্মা বাথরুম থেকে বেরিয়ে এসে এলোমেলো গলায় বললেন, কি কি হয়েছে? তারপর তাকে আবার এই অদ্ভুত ঘটনার কথা বললে তিনি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, আজকে বাসায় কি কেউ এসেছিল? আমি বললাম, সকালে আপনি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আপনার ছেলে এসেছিল। আর কেউ আসেনি? না, তারপর তো আমি একটু বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই কথা শুনে শাশুড়ি আম্মা আর কিছু বললেন না। তিনি সাথে সাথে ফোন দিলেন কাউকে। তারপর আমাকে বললেন, তোমার আজকে ঘুমানোটা উচিত হয়নি। অবশ্য তার জন্য তোমাকে দায়ী করা যায় না। পেটে বাচ্চা, মার তো বিশ্রাম নিতেই হবে। ভুলটা আসলেই আমার। আমাদের এই জায়গাটার বিষয়ে তোমাকে কিছু বলা হয়নি। তারপর আবার আমি চলে গেলাম অন্য জায়গায়। শাশুড়ি আম্মার কথা শুনে আমার বুঝতে বাকি রইল না তিনি আসলে কি বলতে চাচ্ছেন।
তবুও এই কথার স্পষ্টতা জানতে জিজ্ঞাসা করলাম, তিনি আমাকে কোন কথাটি এখনো বলেননি। তিনি বললেন, এটা আমাদের তৈরি বাড়ি নয়। তোমার শ্বশুর বেঁচে থাকতে এই বাড়িটা একজন ডিলারের কাছ থেকে কিনেছিলেন। তখন বাড়িটার অবশ্য বিশেষ ভালো অবস্থা ছিল না। দেয়াল আর মেঝে ভেঙে নতুনভাবে করা হয়েছে, কিন্তু তখন এই বাড়ির পেছনের দিকটায় ছিল বেশ কিছু বাঁশঝাড় আর নানা রকম ফুলের বাগান। গ্রীষ্মকালে দক্ষিণ দিক থেকে আসা বাতাস আর শীতের সময় যথেষ্ট রোদ আসতো, তাই তিনি পছন্দ করে এই বাড়িটি কিনেছিলেন। কিন্তু কে জানতো সব কিছুর সাথে একটা দোষ থাকে। বাড়িটিতে আসার পরে আমরা জানতে পারি এই বাড়ির আগের মালিক ছিল একজন বৃদ্ধা। পড়শিদের কাছ থেকে শুনেছি তিনি জাদুটোনা করতে পারতেন, কিন্তু আর্থিক অবস্থা বিশেষ ভালো না হওয়ায় একসময় তাকে এই বাড়িটা ছাড়তে হয়েছিল। অনেক যত্ন করে তিনি বাড়িটি তৈরি করেছিলেন। তিনি নাকি কখনোই চাইতেন না এই বাড়িটি বিক্রি হোক, কিন্তু উপায় না থাকায় তাকে এই সাধের বাড়িটাকে ছাড়তে হয়। তারপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। আমরা এখানে অনেক দিন ধরে আছি, কিন্তু কিছুই লক্ষ্য করিনি। তুমি নতুন বউ, তোমার কোনো বিপদ হলে আমাদের চিন্তা বেড়ে যায়। আমার একমাত্র ছেলের সন্তান তোমার পেটে। এ কথা বলতেই দরজায় কারো কড়া আঘাতের শব্দ কানে এলো। শাশুড়ি আম্মা দরজা খুলে দিলেন। আমি একটু দূর থেকে দেখতে পেলাম আধো অন্ধকারে আলখেল্লা পরিহিত একজন মানুষ দরজার কাছে দাঁড়িয়ে আছে। লোকটি যখন বাতির আলো স্পষ্টতর হলো, তখন তাকে দেখে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। তিনি আর কেউ নন, আমার শ্বশুর মশাই।